নমস্কার, শুভ সন্ধ্যা। আমার নাম সৌরদীপ This অধিকারী। call is now being recorded. মোদক ট্রেনার একাডেমি আয়োজিত আজকের এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই সুন্দর আয়োজন প্রকৃতি ও মানুষ ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে আমরা একত্রিত হয়েছি। প্রকৃতির সঙ্গে মানুষের এই সম্পর্ক চিরন্তন এবং অনন্য। আর সেই সম্পর্কের সৌন্দর্য, রহস্য আর অনুভব আমরা আরো গভীরভাবে বুঝতে পারি তাদের চোখে, যারা ভ্রমণকে শুধু দেখা নয় বরং উপলব্ধির এক বিশেষ পথ হিসেবে দেখেন। সেই পথের একজন মায়াবী পথিক আজ আমাদের মধ্যে রয়েছেন বিশিষ্ট অতিথি হিসেবে। শ্রীমতী রুবি নায়ক মহাশয়া স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা জীবন জুড়ে তার উজ্জ্বল ফলাফল গভীর মেধা ও নিষ্ঠার পরিচয় বহন করে। বাণীবন উচ্চ বালিকা বিদ্যালয়, বিজয় কৃষ্ণ গার্লস কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের সারস্বত পরিবেশে গড়ে উঠেছেন তিনি। দীর্ঘদিন চন্দননগরের প্রবর্তক নারী মন্দিরের সংস্কৃত বিভাগে শিক্ষকতা করেছেন আর বর্তমানে ফুলেশ্বরের সমাজ কল্যাণ সংঘ বালিকা বিদ্যালয়ে সংস্কৃত বিভাগের শিক্ষয়িত্রী হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে চলেছেন। পেশাগত দায়িত্বের পাশাপাশি তিনি নিয়মিত বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখিও করেন, যেখানে ভ্রমণের অভিজ্ঞতা, প্রকৃতির প্রতি তার গভীর মমত্ব আর ব্যক্তিগত অনুভব মিলেমিশে তৈরি হয় গল্পময় এক সুন্দর অনুভবের জগৎ। রম্ভা ও মংলাজরি, সুন্দরবন, লাটপাঞ্চার, বিনসর, ভুটান থেকে শুরু করে কন্যাকুমারিকা, প্রকৃতির আহ্বানে বহু জায়গায় তার পা পড়েছে। আজকের অনুষ্ঠানে তিনি সেই সব অভিজ্ঞতারই এক বিশেষ খণ্ডচিত্র, একটি নির্বাচিত অংশ আমাদের সকলের সঙ্গে ভাগ করে নেবেন, যা নিঃসন্দেহে আমাদের সকলের চিন্তাকে আরো সমৃদ্ধ করবে আর প্রকৃতিকে নতুনভাবে দেখার এক অনন্য দৃষ্টিভঙ্গি প্রদান করবে। বিশিষ্ট অতিথি শ্রীমতী রুবি নায়ক মহাশয়াকে আন্তরিক অভিবাদন সহ সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করার জন্য আন্তরিক অনুরোধ করছি। ধন্যবাদ। ধন্যবাদ। প্রথমে মোদক ট্রেনার একাডেমিকে ধন্যবাদ জানাই আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য। আর যারা আজ এই অনলাইন প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন, উপস্থিত হয়েছেন, তাদের সবাইকে আমার আন্তরিক ভালোবাসা জানাই। আজ আমি যা কিছু বলবো তা নিছক ব্যক্তিগত অনুভূতি এবং অভিজ্ঞতার কথা। অভিজ্ঞতা ভ্রমণের আর অনুভূতি মানুষ সম্পর্কে। আমরা জানি বিশাল বিশ্বের আয়োজন, অথচ মন মোর জুড়ে থাকে অতি ক্ষুদ্র তারই এক কোণ। যেসব নদী, গিরি, সিন্ধু, মরু, কত না অজানা জীব, কত না অপরিচিত তরু রয়ে গেল অগোচরে, তাদের চেনার জন্য, জানার জন্য উঠোন সমুদ্র পেরিয়ে বাইরে পা বাড়াই আমরা। তাই প্রতিটি ভ্রমণ নতুন নতুন অনুভূতির জন্ম দেয় আমাদের মনে। সেই রকম দু একটি ভ্রমণ অভিজ্ঞতা আর সেই অভিজ্ঞতা থেকে জাত অনুভূতির কথা বলবো আজ। আমরা মানুষ, আমরা প্রকৃতির অংশ মাত্র, অভিভাবক নই। কিন্তু এ কথা তো আমরা মনে রাখি না। আমরা শাসন করি, দমন করি, প্রকৃতির আর পাঁচটা উপকরণকে নিয়ন্ত্রণ করার প্রাণপণ চেষ্টা চালাই। তার ফলও পাই বন্যা, ধস, ভূমিক্ষয়,
পাহাড় ভেঙে নেমে আসছে সমতলে। বিপর্যয়ের পর বিপর্যয়। আরো বড় বড় শব্দ এখন আমরা শুনছি, বিশ্ব উষ্ণায়ন, জলবায়ু পরিবর্তন। ফলাফল প্রাণহানি, সম্পদ নষ্ট, খবরের কাগজের বড় বড় হেডলাইন। কিন্তু যেখানে প্রকৃতি ও পুরুষ পারস্পরিক সম্প্রীতি ও সহাবস্থানে বাঁচে, যেখানে প্রকৃতি আর পুরুষের সম্পর্ক হয়ে ওঠে বাস্তব সত্য, সেখানে খবরের কাগজের হেডলাইন তৈরি হয় না, তৈরি হয় নির্মল আনন্দ আর নিরুচ্চার ভালোবাসা। আজকে আমি সেই আনন্দময় ভালোবাসার দু একটা গল্প বলবো। গিয়েছিলাম ওড়িশার গঞ্জাম জেলার উপকূল অঞ্চলে ঋষিকুল্যা নদীর মোহনায়। ঋষিকুল্যা ছোট্ট একটা নদী, মাত্র 165 কিলোমিটারের দৈর্ঘ্য। উৎপন্ন হয়েছে পূর্বঘাট পর্বতমালার ঋষ্যমালা পর্বত থেকে। পড়েছে গিয়ে বঙ্গোপসাগরে। এই নদীকে আমি মধ্যগতিতেও দেখেছি। সেখানে সে চঞ্চলা কিশোরী ছটফটে পায়ে দৌড়াচ্ছে। কিন্তু মোহনায় যখন তাকে দেখলাম সে শান্ত, ধীর গতি তার। চলার, দৌড়ানোর কোনো ইচ্ছেই যেন নেই তার। শুধু তাই না, সমুদ্রের মোহনায় গিয়ে ঋষিকুল্যা নদী নিজেই তৈরি করে বালির বাঁধ। তারপর সমুদ্রের আকুল আহ্বান শুনতে শুনতে একদিন সে নিজেই ভেঙে ফেলে সেই ঝুরঝুরে বালির বাঁধের বাঁধা। আকুল প্রাণে সে ঝাঁপিয়ে পড়ে সমুদ্রের খোলা বুকে। চাওয়া আর পাওয়ার এই অপূর্ব আনন্দে, পরিপূর্ণ আনন্দে তার হৃদয় ভরে ওঠে। তখন সে দিয়ে দিতে চায় যা কিছু তার সব। দিতে চাওয়ার এই ইচ্ছা যেন অলৌকিক হোয়াটসঅ্যাপে পৌঁছে যায় পৃথিবীর অন্য প্রান্তে। সারা জাগে তাদের পাড়ায় পাড়ায়। মহাসাগরের ওপার থেকে চলে আসে সন্তান সম্ভবা মা কচ্ছপেরা। যে কচ্ছপেরা আসে তাদের পিঠের শক্ত খোলস, ক্যারাপেস, সেটার রং হয় অলিভ গ্রিন। সেই জন্যই এই টার্টেলদের নাম হচ্ছে অলিভ রিডলে টার্টেল। এরা সমুদ্রে থাকে। সামুদ্রিক টার্টেলদের মধ্যে এরা সব থেকে ছোট। এদের এই ক্যারাপিসের দৈর্ঘ্য মোটামুটি 2 ফুটের মধ্যে, সর্বাধিক 2 ফুট হয়। এদের দেহের ওজন 25 থেকে 45 কেজির মধ্যে, অন্যান্য সি টার্টেলের তুলনায় বেশ কম। এরা থাকে প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরের নিরক্ষীয় অঞ্চলের উষ্ণ জলে। জলের মধ্যে যে সমস্ত প্রাণী থাকে, জেলিফিশ, ছোট ছোট মাছ, অ্যালাগি, কাঁকড়া, এসব খেতে এরা ভালোবাসে। কিন্তু আসলে এরা হচ্ছে অপরচুনিস্টিক ফিডার, অর্থাৎ লক্ষ্মী ছেলের মতো, যাহা পায় তাহাই খায়। সমুদ্রের গভীরে জলের তলায় একঘেয়ে জীবন কাটাতে কাটাতে একদিন তাদের দেহে মনে জন্মায় তীব্র এক তাড়না, সন্তানের জন্ম দেওয়ার আকণ্ঠ আকাঙ্ক্ষা। শুরু হয় তাদের যাত্রা। অগাধ জল পেরিয়ে তারা আসতে থাকে শক্ত মাটির খোঁজে, যে মাটির নিভৃত নরম আশ্রয়ে নবীন প্রাণগুলিকে রেখে যেতে পারবে। তাদের জন্য অপেক্ষা করে থাকে ঋষিকুল্যা। প্রতি বছর সেপ্টেম্বর মাসে কচ্ছপেরা যাত্রা শুরু করে। আগেরটাই আবার দেখা। কয়েক হাজার কিলোমিটার পথ অতিক্রম করে তারা এসে পৌঁছায় ভারতের ওড়িশা উপকূলে।
এখানে ম্যাপে যেটা দেখতে পাচ্ছি, আটলান্টিক এবং ভারত মহাসাগর থেকে এই কচ্ছপেরা আসে। এখানে একটা অপ্রাসঙ্গিক কথা বলে নিই, সেটা হচ্ছে যে প্রশান্ত মহাসাগরের নিরক্ষীয় অঞ্চলেও কিন্তু অলিভ রিডলে টার্টেলরা বাস করে। প্রশান্ত মহাসাগর থেকে তারা ভারতে আসে না, তারা যায় মধ্য আমেরিকার মেক্সিকো এবং কোস্টারিকার উপকূলে সৈকতে ডিম পাড়ার জন্য। কিন্তু আটলান্টিক এবং ভারত মহাসাগর থেকে প্রচুর কচ্ছপ, প্রচুর টার্টেল আসে এই ঋষিকুল্যার মোহনায়। ভারতবর্ষের আরও একটা সৈকতে অলিভ রিডলে টার্টেল ডিম পাড়তে আসে, সেটা হচ্ছে আন্দামানের একটা সৈকত, তার নাম হচ্ছে রস অ্যান্ড স্মিথ বিচ। সেখানেও প্রচুর অলিভ রিডলে টার্টেল আসে। কিন্তু যেহেতু আমি ঋষিকুল্যায় গিয়েই এই অলিভ রিডলে টার্টেলদের সম্পর্কে জেনেছিলাম, তাই আমি ঋষিকুল্যার কথাই বলবো। তো যেটা বলছিলাম যে ঋষিকুল্যার উপকূলে এই অলিভ রিডলে টার্টেলরা আসে বেশ কয়েক হাজার মাইল পথ অতিক্রম করে। তারা প্রথমেই স্থলে ওঠে না, সমুদ্র থেকে 5 কিলোমিটার, উপকূল থেকে 5 কিলোমিটারের মধ্যে সমুদ্রের জলের মধ্যে তারা তাদের পুরুষ সঙ্গীর সঙ্গে মিলিত হয়। তারপর পুরুষেরা ফিরে যায়, আর হবু মায়েরা একসঙ্গে দল বেঁধে উঠে আসে ঋষিকুল্যার বালির প্রাসাদে। এ এক আশ্চর্য পরিযান। খাদ্যের খোঁজে নয়, বাসস্থানের সন্ধানে নয়, উষ্ণতার আকাঙ্ক্ষায় নয়, কচ্ছপেরা আসে সন্তানের জন্ম দেওয়ার জন্য। এই আশ্চর্য মাইগ্রেশনকে স্প্যানিশ ভাষায় বলা হয় আরিবাদাস, অর্থাৎ অ্যারাইভাল, অর্থাৎ আগমন। এই আগমন এক আশ্চর্য প্রাকৃতিক মিলনোৎসব। মিলনোৎসব বলছে এই কারণে, এক একটি আগমনের রাতে একসঙ্গে কয়েক হাজার টার্টল উঠে আসে জল থেকে স্থলে। হাজার হাজার বলছি, এটা কিন্তু একটুও অতিকথন নয়। 2017 সালে একটা ছোট্ট পরিসংখ্যান বলি। 2017 সালে ফেব্রুয়ারি মাসের 6টা রাতে 4 লক্ষ টার্টেল এসেছিল ঋষিকুল্যা উপকূলে। এখনো পর্যন্ত এটা রেকর্ড, হাইয়েস্ট রেকর্ড। টার্টেলদের এই যাত্রা শুরু হয় সেপ্টেম্বর মাসে, আর স্থলে তারা উঠতে শুরু করে নভেম্বর ডিসেম্বর থেকে, এবং এটা চলতে থাকে বেশ 3-4 মাস। ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত এই টার্টেলদের আসা এবং ফিরে যাওয়া চলতে থাকে। টার্টেলগুলি স্থলে এসে তাদের পিছনের ফ্লিপারের সাহায্যে মাটির মধ্যে 1-1.5 ফুট গভীর ফ্লাস্কের মতো গর্ত তৈরি করে। এক একটি কচ্ছপ একবারে 100টা বা কখনো কখনো তারও বেশি ডিম পাড়ে। তারপর সেই ডিমগুলোকে মাটি চাপা দিয়ে লুকিয়ে রাখে। তারা নিজেরা সেই মাটির ওপর বসে থাকে বেশ কয়েকদিন। তারপর ঋষিকুল্যার কানে কানে বলে যায়, তুমি ওদের দেখো, তোমার জিম্মাতেই রেখে গেলাম আমার প্রাণের টুকরোকে। তারপর নিশ্চিন্ত মনে সংসার অভিজ্ঞ গর্ভধারিণীরা ফিরে যায়। তারা জানে বসুধাই প্রথম ও শেষ ভরসা, আর ঋষিকুল্যা সে ভরসার সম্পূর্ণ মর্যাদা রাখে। ডিম ফুটে বাচ্চা বেরোতে 45 থেকে 60 দিন সময় লাগে। ততদিন ঋষিকুল্যা তার নরম বালির ওমে আগলে রাখে সব নবাগত অতিথিকে। এখানে যে ভিডিওটা আমি চালিয়েছি, আমি একটু বলে রাখি, এই ভিডিওর ছবিটা কিন্তু আমার তোলা নয়। এই ভিডিওর ছবিটি আমি সংগ্রহ করেছিলাম। আমাদের যিনি এই জায়গায় নিয়ে গিয়েছিলেন তিনি একজন স্থানীয় অটো চালক, তার কাছ থেকে আমি এটা সংগ্রহ করেছিলাম। তার কারণ এই ভিডিও আমরা বাইরের লোক দেখতে, মানে এই দৃশ্য বাইরের লোক দেখতে পায় না। আমি পুরোটা সমস্ত ঘটনাটা বললে হয়তো ব্যাপারটা বোঝা যাবে। এই যে ছোট্ট ছোট্ট ছানারা, এরা
ডিম থেকে বেরিয়ে যেই না বাইরে আসে, এরা ছুটতে থাকে ছোট ছোট পায়ে, পায়ের ছাপ ফেলে ছুটতে থাকে সমুদ্রের দিকে। পৌঁছে যায় জলের কাছে, কিন্তু জলে নামে না, অপেক্ষা করে জল ঠান্ডা হওয়ার। রাত্রে যখন জল ঠান্ডা হয় তখন এরা দল বেঁধে জলে নামে, ভাসতে ভাসতে চলে যায় গভীর সমুদ্রে। ঋষিকুল্লার প্রাণচঞ্চল বেলাভূমি আবার ধীরে ধীরে শান্ত হয়ে যায়। বছর ঘোরার অপেক্ষায় সে পড়ে থাকে একা। সেই একা ঋষিকুল্লাকে দেখেছি সূর্য ওঠার আগের অন্ধকার মোছা পেলব আলোয়। তার পাড়ের বালিতে সবুজ পাতায় একটু একটু করে চোখ মেলছিল জংলি বেগুনি রঙের ফুলের পাতলা পাপড়ি। নরম হাওয়া হাত বোলাচ্ছিল তার গায়ে। আর অমিত আভার সেই মহান দেবতা আকাশ থেকে মিহি লাল আলোর গুঁড়ো ছড়িয়ে দিচ্ছিল বাতাসে আর জলে। তারা মৃদু পায়ে সেই আলোর আভাস বয়ে আনছিল আমার চরাচরে। সকালের সেই নরম আলোয় অদ্ভুত মনোরম সেই নদীর পাশে দাঁড়িয়ে সেই সাক্ষাতে আমার মনে হয়েছিল দানের মহিমায় ঋষিকুল্লা নদী যেন এক ঋষি, আর তার উপকূলে সমুদ্র সৈকতের ধারে ধারে যে সমস্ত জেলে বস্তিতে যে সমস্ত ধীবরেরা থাকেন তারা সত্যিকারের প্রকৃতির সন্তান। এতক্ষণ আমি বারবার বলছিলাম যে মা কচ্ছপেরা তাদের ডিম, তাদের বাচ্চাগুলোকে সামলে রাখে, আগলে রাখে, যত্নে রাখে ঋষিকুল্লা নদী। কিন্তু নদী একা তো নয়, নদীর সঙ্গে সঙ্গে এই সব কাজগুলো করেন নদীর সংলগ্ন জেলে বস্তির জেলেরা। তারা 10 হাতে রক্ষা করেন এই সমস্ত প্রাণীগুলোকে। তারা বেশ কয়েক মাস, যে কয়েক মাস কচ্ছপেরা আসে এবং ফিরে যায়, এই কয়েক মাস তারা তাদের জীবিকা মাছ ধরা বন্ধ রাখেন। যে এলাকায় কচ্ছপেরা ডিম পাড়ে সমস্ত এলাকা বেড়া দিয়ে ঘিরে রাখেন, অবাঞ্ছিত প্রবেশ সম্পূর্ণ বন্ধ করে দেন। শুধু তাই না, তারা ঘুরে ঘুরে সমস্ত এলাকা পাহারা দেন, বিশেষত রাতে। কারণ মা কচ্ছপেরা রাত্রিবেলায় সমুদ্র থেকে উঠে আসে, আবার তার 1.5-2 মাস পরে ছানা কচ্ছপেরা সেই রাতের অন্ধকারে নেমে যায় জলে। অদ্ভুত যত্নে আগলে রাখেন তারা এই মা এবং তার ছানা কচ্ছপদের। WWF ইন্ডিয়ার সঙ্গে সমান তালে ঋষিকুল্লার এই মানব সন্তানেরা প্রকৃতির অপর এক সন্তানকে রক্ষা করে চলে বছরের পর বছর। শিশুর কাছে এই পৃথিবীকে সর্বার্থেই বাসযোগ্য করে তোলেন তাঁরা। আরিবাদাস এক বিরল প্রাকৃতিক ঘটনা, আশ্চর্য এক পরিযান। তার থেকেও আশ্চর্য এক জন্মগ্রহণ, যেখানে চোখ মেলে শিশু মাকে দেখে না, দেখে মাতৃসমা এক নদীকে, আর দেখে বিপুলা এই পৃথিবীতে ভালোবাসার আগলে রাখার হাত অনেক আছে। এই সমস্ত ঘটনাটা কচ্ছপদের আসা, ডিম পাড়া, বাচ্চা হওয়া, তারা ফিরে যাওয়া, এই সবগুলোই আমি ওখানে বেড়াতে গিয়ে স্থানীয় মানুষদের মুখে শুনেছি। কোনোটাই আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা নয়। কিন্তু এই গল্প শুনতে শুনতে, এই ছবিগুলো দেখতে দেখতে, ওই ভিডিওটা দেখতে দেখতে, ছোট বাচ্চাটা
ডিম ফুটে বেরোনো ছোট বাচ্চাটা রওনা দিয়েছে, সে সোজা হয়ে চলতে পারছেন না, কেউ একজন তাকে হাতে করে সোজা করে দিলেন। এই ছোট ছোট ঘটনা দেখতে দেখতে আর গল্পগুলো শুনতে শুনতে আমার ভেতরে মানুষের সম্পর্কে ভরসা জাগে, শ্রদ্ধা জন্মায়, আশা জন্মায় মানুষ সম্পর্কে। এই একই রকম আর একটা উদাহরণ, আর একটা ঘটনা আমরা দেখেছি উড়িষ্যারই গঞ্জাম জেলারই অন্য একটা প্রান্তে, অন্য একটা অংশে গিয়ে। সেখানেও মানুষ এবং পশুর পারস্পরিক মধুর সম্পর্ক আমাকে মুগ্ধ করেছে। সেই ঘটনাটাও বলি। NH-16 থেকে অটোটা নেমে পড়লো একটা কাঁচা রাস্তায়। দেখলাম একটা ছোট্ট গ্রাম, পথের দুপাশে 10-12টা বাড়ি পেরোতেই ধান ক্ষেত, দিগন্ত বিস্তৃত ধান ক্ষেত। যতদূর চোখ যায় ওই দিগন্ত পর্যন্ত, যেখানে ধূসর পাহাড়ের রেখা, ততদূর ছড়ানো আছে ধান ক্ষেত। ধানের ফুল সবে ফল হয়ে উঠছে, অপূর্ব সুবাস ছড়িয়েছে চরাচরে। দৃষ্টিপথে কোথাও কোনো বাধা নেই, সবুজের নানা শেড ছড়ানো রূপালী রোদ ছড়া আকাশের নিচে। হঠাৎ চোখে পড়ল সবুজের মধ্যে নড়ছে কালো রঙের সরু সরু দুটো কাঠি। ক্রমশ বুঝলাম কাঠি নয়, ওই দুটো আঁকা বাঁকা দুটো শিং। বসেছিল সে, এতক্ষণে উঠে দাঁড়িয়েছে। শিং, মাথা, কালো পিঠ দেখা গেল ধান গাছের ওপরে। ধীরে সুস্থে বেরিয়ে এলো একটা কৃষ্ণসার হরিণ। এই হরিণগুলি দলবদ্ধ অবস্থায় থাকে। এক একটি দলে একজন পুরুষ আর বেশ কয়েকজন মহিলা থাকে। পুরুষ মহিলা সবারই চোখের চারপাশে থাকে সাদা বৃত্ত, কানটা সাদা, পেটটা সাদা আর লেজটা সাদা। কিন্তু ছেলেদের পিঠটা হয় গাঢ় খয়েরি, দূর থেকে দেখায় কালো। আর মেয়েরা আর শিশুরা, তাদের পিঠের রং হয় হলদেটে সোনালি, দূর থেকে দেখায় সোনার হরিণ। মেয়েদের শরীরের আর একটা বৈশিষ্ট্য হচ্ছে এদের কাঁধ থেকে লেজ পর্যন্ত দেহের দুদিকেই লম্বা সাদা একটা দাগ থাকে। এই কৃষ্ণসার বা ব্ল্যাক বাক বা ভারতীয় অ্যান্টিলোপকে নিয়ার থ্রেটেন্ড, অর্থাৎ প্রায় বিপদগ্রস্ত প্রাণীর তালিকায় অন্তর্ভুক্ত করেছে IUCN। কিন্তু ভারতে এরা বিপন্ন প্রজাতির প্রাণী। তার কারণ এখানে তাদের বাসস্থান কমে যাচ্ছে, তাদের খাদ্যের অভাব দেখা দিচ্ছে এবং মূলত চোরা শিকারীদের লোভের শিকার হচ্ছে তারা। কারণগুলো একে একে বলি। এক হচ্ছে তাদের বাসস্থান কমে যাচ্ছে, তার কারণ তারা বাস করে তৃণভূমিতে এবং কৃষিক্ষেত্রে। তারা খেতে ভালোবাসে ঘাস এবং গাছের নরম পাতা। খুব স্বাভাবিক কারণেই আমরা বুঝতে পারছি যে কোনো কৃষক চাইবেন না তার ক্ষেতে এই হরিণেরা ঘুরে বেড়াক, ফসল নষ্ট করুক। কিন্তু ওড়িশার গঞ্জাম জেলার ছবিটা একেবারে আলাদা। এখানে প্রায় 70টি গ্রামের মানুষ কৃষ্ণসারের সঙ্গে থাকেন। কৃষ্ণসারকে পরিবারের সদস্যের মতোই প্রশ্রয় দেন, রক্ষা করেন। কারণ এখানকার কৃষকেরা বিশ্বাস করেন যে তাদের কৃষিক্ষেত্রে কৃষ্ণসার থাকা সৌভাগ্যের প্রতীক। কৃষ্ণসার যত ফসল খাবে, ফসলের উৎপাদন ততই বৃদ্ধি পাবে। তাই তারা চান
হরিণেরা ঘুরে বেড়াক, লাফিয়ে খেলা করুক তাদের ক্ষেতের আশেপাশে। তাই এই অঞ্চল কৃষ্ণসারের মুক্তাঞ্চল। আমরা যখন এই মনোহরণ চপলচরণ হরিণদের পিছু পিছু মাঠে মাঠে ছুটছি, ঘুরছি, আমাদের ওনারা উৎসাহ দিচ্ছিলেন যে যান, কাছে যান, খালি হাতে যান, সহজভাবে হেঁটে যান, দেখবেন ওরাও সহজ হবে। আমরা কাছে গেছি ঠিকই, কিন্তু দেখেছি স্থানীয় মানুষদের, ওনারা ওই ওই হরিণেরা স্থানীয় মানুষদের জানি না কিভাবে ঠিক চিনতে পারে, তাদের ভয় পাচ্ছে না। কিন্তু আমাদের দেখলে খুব অবাক চোখে, খুব নিষ্পাপ সে চাহনি, অবাক চোখে তাকাচ্ছে, যেন বলতে চাইছে তোমরা কে, এখানে কেন? তারপরে তিড়িং করে এক লাফ মেরে বহু দূর দৌড়ে যাচ্ছে। খানিক দূর গিয়ে পিছু ফিরে একবার ঘাড় ঘুরিয়ে একবার তাকিয়ে দেখছে, তারপর আবার দৌড় দিচ্ছে। সেই নিষ্পাপ চাহনি, সেই নির্ভয় চাহনি বুঝিয়ে দেয় যে এই অঞ্চলে হরিণেরা নিজেদেরকে কতটা নিরাপদ ভাবে। গঞ্জাম জেলায় চোরা শিকারের একটা ঘটনাও ঘটে না। এখানে মৃগ ও মানুষ একসঙ্গে বাঁচে, আনন্দে থাকে। হয়তো সেই কারণেই উড়িষ্যার বন বিভাগ এই অঞ্চলকে সংরক্ষিত অঞ্চল বলে ঘোষণা করার কোনো ভাবনাই কখনো ভাবেনি, প্রয়োজন বোধ করেনি। পশু ও মানুষের স্বাভাবিক সম্পর্কে হস্তক্ষেপ করেনি। গঞ্জাম জেলার এই দুটো এলাকা, ধীবর এবং কৃষকেরা, এদের গ্রামগুলোতে, এদের বস্তিগুলোতে আমরা যখন ঘুরেছি তখন দেখে মনে হয়েছে যে এরা অর্থনৈতিক দিক থেকে খানিকটা পিছিয়ে পড়া শ্রেণীর। কিন্তু যখন ঋষিকুল্লায় গল্প শুনেছি আর এখানে এসে এই কৃষ্ণসারদের দেখলাম, সাধারণ মানুষের সঙ্গে তাদের সম্পর্কটা চোখে দেখলাম, তখন মনে হয়েছে যে এরা কিন্তু মানবিকতার গুণে অনেক সমৃদ্ধ। সত্যি বহুদূর প্রসারিত এদের বিচিত্র কর্মভার, তারই পরে ভর দিয়ে চলিতেছে সমস্ত সংসার। ঋষিকুল্লা বা তার আশপাশে সমুদ্র সৈকতে অলিভ রিডলে টার্টেলদের রক্ষা করছেন ধীবরেরা, আর এখানে ভেটনাই এবং তার আশপাশের গ্রামে কৃষ্ণসারদের রক্ষা করছেন স্থানীয় কৃষকেরা। এই সহমর্মী সহাবস্থানে সানন্দে বেঁচে আছে পশু এবং মানুষ, এবং বোধহয় সর্বোপরি প্রকৃতি বেঁচে আছে। প্রকৃতির আনন্দ অবিকৃত আছে, প্রকৃতির আনন্দ সুনির্মল হয়ে আছে এই মাঠঘাটে। আরো একটা ঘটনার কথা বলি, আরো একটা, সেটাও আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা, সেটা বলি। সেটা গঞ্জাম জেলার ঘটনা নয়, উড়িষ্যারই ঘটনা, কিন্তু খুর্দা জেলায় একটা ছোট্ট গ্রাম আছে মংলাজুরি। পরেরটাকে, চিল্কা হ্রদ সংলগ্ন একটা মস্ত বড় জলাভূমি আছে মংলাজুরিতে। শান্ত নিস্তরঙ্গ জলাভূমি। আকাশের নিচে ছড়ানো আদিগন্ত নিভৃতি।
আকাশে ঝকঝকে সূর্য, রোদ ভাসছে জলে, জলে পাতা শালুক পাতায়, ঘাড় উঁচু শালুক ফুলের পাপড়িতে, ঘাসের গায়ে, ঘাস ফড়িংয়ের পাখায়। প্রকৃতির এই শান্ত আদর জড়ানো আশ্রয়ে থাকতে ভালোবাসে পাখিরা। তার কারণ এই জলাভূমি ঘাস, জলজ পতঙ্গ, মাছ, সাপের অফুরন্ত ভাণ্ডার। এগুলো সবই পাখির খাদ্য। আর এই দুটো কারণে, এই শান্ত আশ্রয় এবং অফুরন্ত খাবার, এই দুটো আছে বলে মংলাজুড়িতে প্রচুর পাখি বাস করে। আর শীতকালে বা বছরের অন্যান্য সময়েও প্রচুর পাখি আসে ভিন রাজ্য থেকে, ভিন দেশ থেকে। মধ্য এশিয়া, সাইবেরিয়া, বৈকাল অঞ্চল থেকে, বৈকাল হ্রদের থেকে প্রচুর পাখি, মানে হাজার হাজার কিলোমিটার পথ অতিক্রম করে পরিযায়ী হয়ে আসে এই মংলাজুড়িতে। জাকানা, হেরন, পিনটেল, স্টিল্ট, ইবিস, মোরহেন, নানা ধরনের ডাক, ক্রেন, এই সমস্ত পাখি এই জলাভূমির জলে বা আকাশে নিশ্চিন্তে ঘুরে বেড়ায়। সারা বছরের স্থায়ী সদস্য আর দেশি বিদেশি অতিথিদের নিয়ে মংলাজুড়ি জেগে থাকে, প্রাণবন্ত থাকে, বেঁচে থাকে। কারণ মানুষ তাকে বাঁচিয়ে রাখে। এ কথা বলছি এই কারণে, মানুষ তো মারতে জানে, মারার যত রকমের পদ্ধতি এবং অস্ত্র, সব তো মানুষের নিয়ন্ত্রণে, মানুষের হাতে। মানুষ ইচ্ছে করলেই মারতে পারে, কিন্তু মানুষই পারে বাঁচাতে, মানুষই জানে বাঁচাতে। মংলাজুড়ি গ্রামটা একসময় ছিল পাখি শিকারীদের গ্রাম। তারা, এই গ্রামের অধিবাসীরা, নির্বিচারে, বেআইনি ভাবে তো বটেই, নির্বিচারে যখন তখন পাখি শিকার করতেন, কখনো নিজেদের খাওয়ার প্রয়োজনে, কখনো বিক্রি করার জন্য। কিন্তু গত 3 দশকে চেহারাটা, এই এই অঞ্চলের চেহারাটা সম্পূর্ণ পাল্টে গেছে। মংলাজুড়ির যে সমস্ত অধিবাসীরা পাখি শিকার করে জীবনযাপন করতেন, তারাই এখন নৌকা করে পর্যটকদের পৌঁছে দেন এই জীবন্ত জলাভূমির নিভৃত অন্দরে। তারাই পরিচয় করিয়ে দেন জলচর পতঙ্গের সঙ্গে, দেশি বিদেশি বিহঙ্গের সঙ্গে। যে সমস্ত পাখিরা এখানে বাস করে এবং আসে, তাদের সবাইকে এরা চেনেন বাড়ির সদস্যের মতো, এরা জানেন প্রিয়জনের মতো। পাখির ডাক শুনেই ওনারা বলে দিচ্ছেন পাখির নাম কি, তারা কোন দেশ থেকে এসেছে, তাদের কেমন খাদ্যাভ্যাস, তারা জলে থাকতে ভালোবাসে নাকি উঠতে, তারা দল বেঁধে থাকে নাকি একা, এই সমস্ত তারা বলে যাচ্ছেন অত্যন্ত সাবলীল ভাবে। এই তথাকথিত অশিক্ষিত মানুষের দল পাখিদেরকে চেনেন আপনজনের মতো। শুধু চেনা নয়, আমরা অনেক শালুক ফুল ফুটে আছে, আমাদের তো স্বভাব ফুল দেখলেই তুলে ফেলতে চাই। তো তোলার জন্য যখন হাত বাড়িয়েছি, ওনারা কিন্তু বললেন যে ফুল তুলবেন, আচ্ছা ওগুলো কিন্তু পাখিদের খাবার, আচ্ছা একটা দুটো তুলুন, বেশি তুলবেন না। এই যে মনোযোগ, এই যে তাদের জন্য ভাবা, এতেই বোধহয় ভালোবাসাটা ফুটে ওঠে। এতেই বোধহয় বুঝতে পারা যায় যে এই পাখিগুলোর সঙ্গে মানুষের সম্পর্কের ঘনিষ্ঠতা কত দূর গভীর। শিকারী আর শিকার, এই সম্পর্কের এই জটিল আবর্ত থেকে তারা বেরিয়ে এসেছেন। লিভ অ্যান্ড লেট লিভের পারস্পরিক হাত ধরাধরির মধুরতায় এসে পৌঁছেছে মংলাজুড়ি গ্রামের মানুষ আর মংলাজুড়ির জলাভূমির পাখিরা। এখানে প্রকৃতি আর পুরুষের জড়ি মঙ্গল করেছে মংলাজুড়ির। এই 3টে অভিজ্ঞতায়
বুঝতে পারি, মানে বুঝতে পারা শুধু না, আমি বলবো উপলব্ধি করি, অনুধাবন করি। প্রকৃতিকে পড়তে গেলে, প্রকৃতিকে জানতে গেলে, হ্যাঁ আমরা তো স্কুলে কলেজে পড়ি, বই পড়ে জানি ঠিকই, কিন্তু প্রকৃতিকে ভালোবাসতে গেলে, জানতে গেলে প্রকৃতির কাছে থাকতে হয়, প্রকৃতির মধ্যে বাস করতে হয়। গঞ্জামের মাঠ, নদী তীর, ধান ক্ষেত, বালুচরে যে মানুষেরা বাস করেন, তারা তারা জানেন, তারা বই পড়ে না, তারা জীবন যাপন করতে করতে জানেন মাদার আর্থ সবার মা। তার কাছে তৃণ থেকে মহীরুহ, কীট থেকে সম্রাট, সবাই সমান, সবাই একসঙ্গে পাশাপাশি থেকে বাঁচে। যে একা বা বিচ্ছিন্ন বা সর্বোচ্চ হয়ে বাঁচতে চায় মানুষের মতো, সে নিজের অস্তিত্বের সংকট নিজেই ডেকে আনে। গঞ্জামের এই মাঠে ঘাটে এরা কেউ একা বাঁচে না, এরা সবাই পরস্পরের সহমর্মী, পরস্পরের বন্ধু। তাই ওড়িশার অন্যান্য জায়গায়, গহীরমাথা উপকূলে বা দেবী নদীর মোহনাতেও আগে অলিভ রিডলে টার্টেল আসতো, এখন আর আসে না। খুব সাম্প্রতিক একটা খবরে দেখলাম যে 30 বছর পর 2024 সালে গহীরমাথায় কচ্ছপ এসেছে, গত বছর এসেছে 30 বছর পরে। কিন্তু ঋষিকুল্যা উপকূলে বছর বছর টার্টেলের সংখ্যা বাড়ছে। গঞ্জামের মাঠে ঘাটে কৃষ্ণসার হরিণের সংখ্যা বাড়ছে প্রতি বছর। খুব পুরনো একটা আফ্রিকান প্রবাদ মনে পড়ল, ইফ ইউ ওয়ান্ট টু গো ফার, গো টুগেদার। সত্যি, বিপুল প্রাণ বিচিত্র সুখের এই ধরনীতে যদি দীর্ঘদিন টিকে থাকতে হয়, তাহলে মানুষকে সবাইকে নিয়েই বাঁচতে হবে। তরু লতা গুল্ম, কীট পশু পাখি, সবাইয়ের সঙ্গে অন্তরে অন্তর যোগ করে বেঁচে থাকতে হবে। আর একটা ছোট্ট কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। সেটা একটা খুব আমার সাম্প্রতিক অভিজ্ঞতা থেকে বলছি। আমি সম্প্রতি আন্দামান বেড়াতে গিয়েছিলাম, দিন 10-15 আগে। তো আন্দামানের একটা ছোট্ট দ্বীপ, নীল আইল্যান্ড, তার সমুদ্র সৈকতে বসেছিলাম। বিকেল বেলায় সূর্যাস্ত দেখব। তো অনেক প্রচুর মানুষ, প্রচুর ভিড় গোটা সৈকতে। তো বিকেল বেলায় তো দেখলাম যে একজন হকার চা বিক্রি করছেন, তার হাতে অনেকগুলো ব্যাগ, ফ্লাস্ক আছে। তো মহিলা একজন, তো চা কিনলাম, চা কাগজের কাপে চা দিলেন, দিয়ে তিনি বললেন যে চা খেয়ে কাপটা ফেলবেন না। তা আমরা তো একটু অবাক হলাম, এটা বুঝলাম না যে চা খেয়ে ফেলবো না মানে। উনি বললেন যে চা খেয়ে কাপটা ফেলবেন না, আমি চা বিক্রি করতে করতে আবার ঘুরে আসবো, তখন ওই কাপটা, ওই উচ্ছিষ্ট কাপটা আমার ব্যাগেই ফেলবেন। চমৎকৃত হলাম। তারপর খেয়াল করলাম গোটা সৈকতে কোথাও কোনো উচ্ছিষ্ট কাপ বা প্লাস্টিকের বোতল বা প্লাস্টিকের প্যাকেট পড়ে নেই। এই দৃশ্য চোখকে যে আরাম দিল, মনকে যে স্বস্তি দিল, সেটা বলে বোঝানোর নয়। অথচ এই পুরো পরিচ্ছন্ন যে দৃশ্য, এটা তৈরি হয়েছে কয়েকটা সাধারণ অভ্যাসের মধ্যে দিয়ে। এবং সেই সাধারণ অভ্যাসটা কার না, যারা এখানে প্রতিদিন ঘুরে বেড়ান, প্রতিদিন এই জায়গাটায় বিচরণ করেন, ব্যবসা করেন, ছোট ব্যবসায়ী, সামান্য চা বিক্রেতা, এমনকি তারও অভ্যাসের মধ্যে, স্বভাবের মধ্যে ঢুকে গেছে এই পরিচ্ছন্নতা। এবং তিনি তার জন্য যে যে ব্যবস্থাগুলো নেওয়া দরকার, সেই ব্যবস্থাগুলোও তারা নিচ্ছে। পরে খেয়াল করেছিলাম যে গোটা গোটা আন্দামানেই কিন্তু এই পরিচ্ছন্নতার একটা অভ্যাস সর্বত্র দেখেছি। মনে হলো এই এই বেরিয়ে ফেরার পরেও তো অনেক ভাবনা ভেতরে ভেতরে চলতে থাকে।
তো এই ভ্রমণ অভিজ্ঞতা থেকে আমার এই অনুভূতিটা তৈরি হলো যে আমরা খবরের কাগজে পড়ি বড় বড় বসুন্ধরা সম্মেলন, পরিবেশ সংক্রান্ত বড় বড় অধিবেশন বসছে, সেখানে অনেক রাষ্ট্র সমবেত হচ্ছে, প্রচুর অর্থ ব্যয়ে 3 দিন 4 দিনের সভা বসছে, বড় বড় রাজনীতিকরা অনেক প্রতিশ্রুতি দিচ্ছেন, অনেক চুক্তি সম্পাদন করছেন। তাতে করে শেষ পর্যন্ত প্রকৃতির কি উপকার হয় জানি না, কিন্তু ভারতবর্ষের এই দুটো ছোট্ট প্রান্তিক অঞ্চলে ঘুরে এসে মনে হলো মানুষ ইচ্ছে করলে, আমরা যদি আন্তরিকভাবে চাই, তাহলে নিজেদের স্বার্থ একটু সরিয়ে রাখলে প্রকৃতিকে আদর করতে পারি, প্রকৃতির সবার সঙ্গে একসঙ্গে আনন্দে বাঁচতে পারি। আর তাতে করে হয়তো পৃথিবীর আয়ু একটু বাড়বে, আমাদের আয়ুও বাড়বে। কাজেই এই ভ্রমণ, এই ছোট ছোট অভিজ্ঞতা, ছোট ছোট উম, একটা একটা অঞ্চল, একটা একটা অঞ্চলের মানুষ এইভাবেই আমাদের ভেতরে অনেক বড় বড় শেখা শিখিয়ে দেন। বেড়ানোর এটাই বোধহয় সব থেকে বড় প্লাস পয়েন্ট। ব্যাস, আজকে আমার এইটুকুই বলার ছিল।